কিন্তু সেই দলটাই সেই প্যাট্রিয়ট কবিতার সেই নায়কের মতো লাস্ট পর্যন্ত তাকে 4.5 বছর এই জেলে খাটিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, অনেক নাটক করেছে। তো শাহেদের এই যে আপনি শাহেদ, এই শাহেদ হওয়ার এই নায়ক থেকে খলনায়ক আপনি বলবেন কি করে কি হলো? চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। ফারুক ভাই, আপনার সাথে আমার অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা একসাথে দীর্ঘদিন একুশে টেলিভিশনে কাজ করেছি। লং ব্যাক, আমার মনে হয় 2000-2001 সালে আমরা একসাথে একুশে টেলিভিশনে কাজ করেছি। আসলে নায়ক কখন হলাম আর খলনায়ক কখন হলাম নিজেই টের পেলাম না। নায়ক খলনায়ক তো দুই জিনিস। একসময় আমি টক শোতে গিয়েছি, কথা বলেছি। তার সাফারও করেছি আমি 4.5 বছর। এখন আপনি আমার মুখ থেকে যদি বারবার আমি ফ্যাসিস্ট বলি, হয়তোবা জিনিসটাকে উপলব্ধি কে কতটুকু বলবে, হয়তো মনে করবে যে আমি প্রেজেন্ট কনটেস্টে গা ভাসিয়ে দিচ্ছি। কিন্তু গা ভাসানো তো বড় কথা না। আসলে ফ্যাসিজমের চূড়ান্ত শিকার আমি হয়েছি। যখন আমরা টক শোতে বসতাম, যখন অন দি আদার হ্যান্ড বলতো যে বিচার বিভাগ নিউট্রাল না, অমুক না তমুক না, তখন ঠিক বিশ্বাস হতো না যে আসলেও তাদের কথাটুকু কতটুকু সত্য। কিন্তু যখন আমি মামলায় পড়লাম, দিনের পর দিন একেকটা মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হলো। আমি জানি না আমার আজকের টক শোটাও আপনার জন্য কতটুকু শুভকর হবে। তো তারপরে যখন আমাদের একটা জামিন হলেই সেটা স্টে হয়ে যায়। নিম্ন আদালতে আমরা গেলেই আমাদেরকে ভিন্ন চোখে দেখে। হ্যাঁ? সামাজিকভাবে কোনো স্বীকৃত, যদিও একটা আসামি সামাজিকগতভাবে কোনো স্বীকৃত থাকে না। তারপরেও ন্যূনতম স্বীকৃত ছিল না। উচ্চ আদালত যখন এটাকে উপলব্ধি করতেন যে না, এই মামলায় উনাকে জামিন দেয়া দরকার, জামিন দিত। কিন্তু রাষ্ট্র গিয়ে তখন এটাকে আপিল ডিভিশনে গিয়ে এটা বিরোধিতা করত। এভাবে কিন্তু 4.5 বছর আমার জীবন থেকে কেটে গিয়েছে। নেপথ্য যদি আপনি বলতে চান, নেপথ্য তো অনেক গল্প আছে। তো মূল গল্প যেটা হচ্ছে যে স্বাস্থ্য বিভাগের সাথে আমার কখনো যোগাযোগ ছিল না। আমাদের অনেকগুলো ব্যবসার মধ্যে একটা অন্যতম ব্যবসা ছিল হসপিটাল। হসপিটাল আমাদের ব্যবসাও ছিল না, এটা একটা সিএসআর ছিল। তো 2020 সালের আগে আমি বাটপারও ছিলাম না, মহা বাটপারও ছিলাম না। তো এখন একটা ট্যাগলাইন যুক্ত হয় যে বাটপার, মহা বাটপার। অ্যা এই ব্যাপারে আমার অবস্থান আমি যতই ক্লিয়ার করি না কেন, মানুষ এখন যেগুলো হইছে যে আমি যেখানেই কথা বলি না কেন, আওয়ামী লীগ গালাগালি করবে আমাকে। এটাই মানে সাধ্য কথা। কারণ আমি আওয়ামী লীগের লোকজন, তাদের পেজের থেকে আমাকে গালাগালি করা হয়। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমি সালমান এফ রহমানের আক্রোশের শিকার হই। তিনি যে ব্যবসাটি করতে গিয়েছিলেন এই বিষয়টা আমি বাধা দেই এবং বাধা দেওয়ার কারণে আজকে আমার এই পরিণতি। আমাকে করোনা সার্টিফিকেট জালিয়াতির থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে জড়ানো হয়নি। আমার বিরুদ্ধে একে, একে ৩৭ টা মামলা হয়েছে। এই ৩৭ টা মামলা আমাকে ওভারকাম করে বেরোতে হয়েছে। জানি না আবার কবে যেতে হয়। তবে অ্যা আমি এইটুকু কথা বলতে পারি আপনার মাধ্যমে দর্শককে এবং সবাইকে। আমি এমন কোনো কাজ করি নাই যার কারণে আমাকে 4.5 বছরের এই সাজা খাটতে হবে। এখন বলেন যে ফ্যাসিস্ট বিদায় হতে আমার কি লাভবান হয়েছে? ফ্যাসিস্ট বিজয় হওয়াতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটি পেয়েছি সেটি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ন্যায় বিচার পেয়েছি। কে কি পেয়েছে আমি জানি না। তবে আমি ন্যায় বিচার পেয়েছি। না, এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, আর কিছু হোক বা না হোক, মুক্ত আকাশের নিচে আপনি বাতাস গ্রহণ করতে পারছেন। হ্যাঁ, তা তো আপনার বটেই। দ্বারা আপনার আমি দ্বারা আপনার এই যে রিজেন্ট গ্রুপ দ্বারা আজকে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে। আজকে মানে যারা আপনার এখানে না আছে, আপনার সাথে আমি প্রথমেই বলেছি যে সংশ্লিষ্টতা, মানে একজন মানুষকে আমরা হুট করে একটা ট্যাগ লাগিয়ে দিই, একটা কথা বলে দিই, অমুক একটা চিটা, অমুকে বাটপার, অমুকে খারাপ, অমুক নারী ধর্ষণকারী। আসলে আদৌরি তা কিনা। কারণ আমাদের আজকে মানে আমাদের যে আজকে টকশোর যে হেডলাইন, সেটা হলো ইতিহাসের বিচার বড়ই নির্মম। কারণ যারা
আপনার সাথে এই কাজগুলো করেছে, ইতিহাস আজকে তাদেরকে কোথায় নিয়ে গেছে? দেখেন, এটা তো আসলে মানে আপনাকে এটা স্বাভাবিক ব্যাপার। আমি জড়িত থাকলে আমার বিচার হবে। মানে এখানে আপনার একটা কথাই আছে, "What comes around that goes around." আপনি যেটা আনবেন আপনাকে সেটা ফেস করতে হবে। হ্যাঁ, আমাদের ব্যবসায়িক ভুল থাকতে পারে। অনেক জায়গায় ভুল থাকতে পারে। এতগুলা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ভুল থাকতে পারে। আমাদের দেনা পাওনা থাকতে পারে। কিন্তু তাই বলে আমাকে হসপিটালে করোনা মহামারীর সময় সার্টিফিকেট জালিয়াতি করতে হবে। ওই ৳২,০০০ ৳৪,০০০ টাকার জন্য আমাকে আসলে কারোর দ্বারা পাঠাতে। আরেকটা জিনিস দেখেন, কেউ কি আমার ব্যাপারে স্পেসিফিক অভিযোগ করেছে যে উনি করোনা সার্টিফিকেট জালিয়াতি করেছে, উনার সার্টিফিকেটটা আমাদের জাল হয়েছে? কেউ করেনি। আপনাদের কাছে কোনদিন করেছে? করেনি। তো এইটা হয়েছে, আমাকে তারা স্ট্রেইট একটা স্কেপগট করেছে এবং যেটা আমি এই স্কেপগট এটা আওয়ামী লীগের, আমি যখনই দেখেছি কোন দেশের একটা দুর্দিন বা যাই আসুক না কেন, তারা কাউকে না কাউকে এরকম সামনে নিয়ে আসতো, এসে স্কেপগট। কিন্তু সেই সময় মনে হয়েছে যে আমাকে স্কেপগট করাটা খুব ইজি ছিল, তাই করেছে। কথা হলো যে মানে আওয়ামী লীগ সরকার, মানে কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জামাত করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। আমার একটা ভালো লাগা থাকতে পারে। আমি আপনার টকশোর জায়গাগুলিতে যদি যাই, এমন কোনো টেলিভিশন চ্যানেল দেখেন, নাই টক সে শোতে সমস্ত। গিয়ে আমাকে আর ছোট করেন না। না না, কারণ আমি যেটা অলরেডি বলতে আমি চাচ্ছি, বেশ বেশ এই- কয়েকবার এই আমি টক শোর কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। টক শো আমার জায়গাও না, টক শো আমার রেলিভেন্ট ফিল্ডও না। হ্যাঁ? না না, আমি তো সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই যে চ্যানেলগুলো আপনাকে আগে থেকে বুকিং দিয়ে রাখতো যে সাহেব সাহেব ওই দিন আপনাকে আমাদের টক শোতে আসতে হবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু ঘটেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের যে সাংবাদিকতা বুঝি আমরা, কিংবা আমরা মিডিয়ার কথা বলি, আমাদের দেশের স্বাধীন সাংবাদিকতা যদি সত্যিকার অর্থে স্বাধীনই থাকতো, তাহলে আপনাকে যখন ধরা হলো বা আপনার এখানে ব্যাপারে যে সাংবাদিকতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাকে যদি কেউ আসলে বিষয়টি নিয়ে কেউ যদি নিবিড়ভাবে পরীক্ষা করত, আমার দোষ কতটুকু, তাহলে আসলে সত্য জিনিসটা বেরিয়ে আসতো। সেটাই বলতে চাচ্ছি যে যারা একসময় আপনাকে না হলে টকশো করতে পারতো না, আমি তাদেরকে দেখলাম না যে আপনি ঠিক আছে একটা ঝামেলায় পড়েছেন, যখন আপনি বের হয়ে আসলেন, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার সেই সমস্ত সাংবাদিকরা কোথায়, সে সমস্ত প্রডিউসাররা এই কোথায়? সমস্ত সাংবাদিকরা এখন জেলে। না, আবার যে প্রডিউসাররা তো অনেকই তো আছে, কিন্তু মেইন স্ট্রিম আসলে মিডিয়াতে অন্তত ব্যাপারটা হচ্ছে আপনার কি, কথাটা আমি আসা একটা উচিত কথা ছিল। বলি। এখন এখন হয়ে গেছে যে, যে জিনিসটা আমি নিজেও টক শো করতে খুব একটা আগ্রহী না। কারণ কথা হচ্ছে যে আমি রাজনীতির একেবারে ধারের কাছেই যেতে রাজি না আমি। আর রাজনীতি অ্যা করব যে রাজনীতি আমাকে কেউ বিশ্বাসও করবে না। আর রাজনীতির আমি ধারের কাছেও যেতে চাই না। আমি যেটা চাই, আমি একটা মানুষ হিসেবে আমার ন্যূনতম যে বাঁচার অধিকার, সেই বাঁচার অধিকারটুকু নিয়ে থাকতে চাই। আমি অন্য কিছু চাই না। যাতে না, আমি আমার হ্যাঁ, আমার জায়গাটুকু আমি পরিষ্কার থাকতে চাই। আমি রাজনীতি করতেও চাই না, রাজনীতি নিয়ে থাকতেও চাই না। আমি আদালতে আমাদের চলমান মামলাগুলাতে আমার প্রতি যেন ন্যায় বিচার হয়, আমি সেটাই আশা করি। না সেটাই প্রশ্ন, যে সেটা হলো যে মানে আদালত জামিন দেওয়ার মানে তো হলো আর মামলাগুলো চলে যাওয়া না? হ্যাঁ, কিন্তু সেটাই। এই আদালত যদি মনে করে আমি দোষী, আমাকে দোষী সাব্যস্ত করবে। আদালত যদি মনে করে যে না, আমার এখানে দোষ নাই, নির্দোষ, তাহলে আদালত আমাকে খালাস দিবে। আমি তো আদালতের প্রতি বরাবরই আমি ন্যায় বিচার প্রার্থী আমি। শ্রদ্ধাশীল। না সেটা আমি সেই প্রসঙ্গে আমার কথাটা সেটা হলো যে এই জিনিসগুলোকে তো ঝুলিয়ে রাখার কিছু নাই। বাংলাদেশের অসংখ্য মানুষের অনেক বড় বড় মামলার ইতিহাস আছে। দেখেন, আমি মামলা সমাপ্ত বিশ্লেষণে হয়ে যাব গেছে। না। কারণ এটা মামলা বিশ্লেষণগুলো, আমাদের মামলাগুলা সাব জুডিস কথাবার্তা, এগুলো একজন লয়ার রাখতো হতো, তাহলে তিনি হয়তোবা আরো ভালো ব্যাখ্যা দিতে পারতেন। আমি একটা বিষয় আপনাকে কনফার্ম করি এবং ওভার কনফার্ম করি। করোনার সময় আমরা ১ম রিজেন্ট হসপিটাল বাংলাদেশকে বেসরকারি খাতে লিড দিলাম। আর সেখানে আমি জালিয়াতি করেছি, এ কথাটা সঠিক নয়। আমি সালমান এফ রহমানের, আমি ক্যাটেগরিক্যালি বললাম, সালমান এফ রহমানের লালসার শিকার। না সেটা তো এবং আমরা তার দেখতে বিরুদ্ধে যে পেয়েছি। আজকে যে এই টিকা দুর্নীতির কথা হয়েছে, আমি সেদিন বলেছি, আজও আমি বলব যে এই সালমান এফ রহমান, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন, এরা এই সিন্ডিকেটের সাথে জড়িত।
এবং এইটার প্রতিবাদ করাতে আজকে আমার এই 4.5 বছরের কারাবরণ করতে হয়েছে। না, সেটাই তো প্রশ্ন যে তারা যে মামলা করলো জালিয়াতি নিয়ে সার্টিফিকেট, সেই 10টা, তারা তো তখন বলছে হাজার হাজার সার্টিফিকেট। পরে আমরা চার্জশিটও জানলাম দিয়েছে কি 13টা, 10টা 13টা, সার্টিফিকেট। হ্যাঁ, 13টা। 13টা। এবং এই 13টা সার্টিফিকেটও সেটা আবার দেখা গেল যে সরকারের ইয়ে ছাড়া এটা কেউ জি, দিতে পারে না। জি, সেটাও প্রমাণিত হলো এবং জি, আপনি ইয়েতে মামলাও করলেন। এই যে জি। মামলা করলেন, এত কিছু করার পরেও তারপরেও কেন, মানে আমার কথা হলো যে জিনিসগুলো তো ইয়ে হয়ে গেল, জানাজানি হলো, সবকিছু হলো, এত বড় বড় মানুষের মামলাগুলো থেকে তারা খালাস পেয়ে গেল, তাহলে আপনার মামলাগুলো তো ওগুলোর তুলনায় কিছুই না। তো আমাদের বিচার বিভাগ আসলে এই 24-এর এত বড় একটা আহ, না, আমি আন্দোলন হয়ে মনে গেল। করি বিচার বিভাগ এখন স্বচ্ছ। ন্যায় বিচার অবশ্যই পাবো আমরা। বিচার বিভাগ এখন স্বচ্ছ। এবং আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগে এখন যে বিচারকরা রয়েছেন, তারা অন্তত হেলাতে কাজ করেন। আমার কাছে মনে হয় না। এবং আমি বর্তমান যিনি প্রধান বিচারপতি রয়েছেন, তার তিনি নিজেও একজন প্রজ্ঞাবান বিচারপতি। তার বাবাও একজন প্রজ্ঞাবান বিচারপতি ছিলেন। তো আমার কাছে মনে হয়েছেন যে তিনি তার জায়গা থেকে তিনি সহ আপিল বিভাগ বা বর্তমানে হাইকোর্ট ডিভিশনে যাদের বিচারক হিসেবে নতুনভাবে এসছেন, তারা সবাই প্রজ্ঞাবান। আমার কাছে মনে হচ্ছে তারা কমিটেড। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমি হয়তোবা ন্যায় বিচার পাবো। না, আর সেটাই। আমি মুখে কথা বলে, টক শোতে কথা বলে যদি আমি ১০০ বার বলি যে মানে আমি নির্দোষ, আমি নির্দোষ। ওই মানুষ যে একটা ট্যাগ লাগায় রাখছে যে মানে ইনি একসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। বাট আওয়ামী লীগের কথা বলে যে এই যে 4.5 বছরে আমার কতগুলা ক্ষতি হয়েছে। ১ নম্বর, আমার বাবা মারা গিয়েছে। বাবার লাশ আমাকে দেখতে হয়নি, দেখতে দেয়া হয়নি, বা আমি জানতামও না আমার বাবা মারা গেছে। তারপরে আমার পরিবার থেকে আমাকে 4.5 বছর দূরে রাখা হয়েছে। অনেকগুলা ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমার আত্মীয়-স্বজন সবার একটা জীবন ঘটে গেছে। তো সেই জায়গা থেকে আসলে আমার আর ব্যাক করার বা সারভাইভ করার এটা আমার জন্য একটা খুব ডিফিকাল্ট পর্যায়ে। না, এই যে আমাদের দেশের এখনো আইনের, আপনি বলছেন যে আমি আজকে ১ টা বছর বাইরে। এখনো কোথাও যেতে পারি না, বসতে পারি না। মানুষ আমাকে পিন পয়েন্ট করে যে, "ওই যে সাহেব, ওই যে বোরখা পরা সাহেব।" মানে এটা আমার কাছে, মানুষের কাছে খারাপ লাগে। আমি সেদিন নাগরিক টেলিভিশনে ব্যাখ্যা করেছি একদম ক্যাটেগরিক্যালি কিভাবে আমাকে গ্রেপ্তার করা হলো। কোনভাবে আমাকে, এবং যারা গ্রেপ্তার করেছে আজকে নাটকীয়ভাবে হোক আর যেভাবেই হোক, দেখেন তারা আজকে তারাও কিন্তু আজকে সেনা হেফাজতে। একজন লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসেম, আপনি ছবি দেখবেন যে তিনি আমাকে নৌকা থেকে গ্রেপ্তার করতেছেন। আজকে তিনি সেখানে, তাকে জিজ্ঞাসাবাদ করলেই তো হয় যে আদৌ সাহেদকে কোথায় পাওয়া গেছে। তাহলে তিনি বলতে পারেন তিনিও আছেন, আমিও আছি। র‍্যাবের তৎকালীন এডিজি ছিলেন কর্নেল সরোয়ার মোস্তফা। তিনিও আছেন, আমিও আছি। জিজ্ঞাসাবাদ করলেই তো হয়। দরকার হলে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করুক। আমি তো রেডি তাকে ফেস করার জন্য। আমরা আইনের কাছে তো আমরা এই দাবিটা করতেই পারি যে আপনি আমার জীবন থেকে 4.5 বছর নিয়ে গেলেন, আজকে আপনি আমাকে ছেড়েছেন, জামিন দেখেন দিয়েছেন, আমি আপনাকে একটা কালকে কথা আপনি বলি। ছেড়েও দিবেন। এইটা আইনের অনেক প্রসিডিউর আছে। হয়তোবা যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আমার ব্যাপারে, আমি সেই প্রসিডিউর এ যাব। না, আমি সেটাই বলছি যে সে সময় তো এটাও করা যাবে যে আপনারা যে জন্য আমাকে আমার জীবন থেকে 4.5 বছর নিয়ে গেলেন, এই 4.5 বছর আমাকে ফেরত দিবে কে? এটা তো গভর্নমেন্টের দায়িত্ব। জি। আমার নামে যে আপনারা এই যে কুৎসাগুলো রটনা হলো, এগুলোর এই দায়ভার কে নিবে? আমি কেন রাস্তায় মুক্ত বাতাসে হাঁটতে পারি না? এই পারি যে না তো, জিনিসগুলো, হ্যাঁ, আমি সেটাই পারি না তো, বলছি। এখনো পারি না। হ্যাঁ, এই যে জিনিসগুলো, তো এগুলো একটা মানে আদালতে এটা, গেলে, আদালতে গেলে হেনস্থার শিকার হই। সব জায়গায় হেনস্থার শিকার হই। না, এটাও তো একটা দেখার বিষয়। কারণ এখন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন তো আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই যে কারো ইয়ের শিকার হতে হবে। ওইটা একটা আমরা চাই যে আমরাও আশা করব যে এটা অবশ্যই একটা পরিবেশ ফিরে আসবে। আস্তে, আস্তে ফিরে এসছে। অনেকটা ১ম দিকে একরকম অবস্থা ছিল। আস্তে, আস্তে পরিবেশ ফিরে আসতেছে। এখন তো অন্ততপক্ষে আদালতে গেলে ওই যে কিছু সাংবাদিক ছবি তোলার জন্য, মানে একটা কোশ্চেন করার জন্য যে আমরা এটা দিব সেটা দিব, সেই ঝামেলাগুলো তো এখন মনে হয় আর আগের মতো নেই। আমি আসলে আমাকে আমি সবসময় মিডিয়াকে ঢালাওভাবে দোষ দিতে চাই না। কারণ আমি মিডিয়ারই লোক। মিডিয়ার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। এখন রাষ্ট্র যখন মিডিয়াকে চাপায় দেয় তখন তো মিডিয়ার কিছু করণীয় থাকে না। তাই না? তো তাহলে সেই জায়গায় রাষ্ট্র যখন মিডিয়াকে চাপিয়ে দিয়েছে,
তখন মিডিয়ার কিছু করণীয় ছিল না। আমি কোনো সাংবাদিক বা কেউ আমাকে ইনটেনশনালি আমাকে ইয়ে করেছে, কোনো মিডিয়া আমাকে ইনটেনশনালি দায়ী করেছে, আমি এই জায়গায় যেতে চাই না। দোষ ত্রুটি আমার মধ্যেও থাকতে পারে। সেই জায়গা থেকে আমি উত্তরণ হয়ে যাতে ভালো মানুষ হিসাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই আমি চাই।